তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় দ্বিতীয় অধ্যায়। তোমাদের মোট 6টি অধ্যায় রয়েছে। এই 6টি অধ্যায়ের মধ্যে দ্বিতীয় অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে প্রতি বছর একটি অথবা দুটি প্রশ্ন আসে। তো আমরা চ্যাপ্টারটি শেষে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে দিব এবং সৃজনশীল কিভাবে আসবে বা কিভাবে পড়লে ভালো হবে সেই আলোচনাগুলো পুরো চ্যাপ্টারটা শেষ হওয়ার পর আলোচনা করা হবে। ধারাবাহিকভাবে লেকচারগুলো দেখতে থাকো। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাও, আমরা সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। এটা তোমাদের যে মূল বোর্ড বই, সেই বোর্ড বইয়ে দেখবা যে দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে সেটা, কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। আজকে লেকচার 1। তো শুরু করা যাক। আজকে আমরা যেই বিষয়গুলো শিখব সেটা হচ্ছে ডেটা কমিউনিকেশন বলতে কি বোঝো সেটা, ডেটা কমিউনিকেশনের উপাদান, ডেটা কমিউনিকেশনে মোডেমের ভূমিকা। এই প্রশ্নগুলো সম্পর্কে আজকে আমরা জানব। এটা তোমাদের মূল বোর্ড বই যেটা দেখতে পাচ্ছ। আমি চেষ্টা করেছি মূল বোর্ড বইয়ের যেই লাইনগুলো সবচাইতে গুরুত্বপূর্ণ সেগুলোর নিচে আন্ডারলাইন করে দিতে, যাতে তোমাদের পরবর্তীতে পড়তে সুবিধা হয়। এবং আমরা মূল বোর্ড বইয়ের আলোচনার সাথে অন্য আগের যে বইগুলো ছিল সেই বইগুলোর তথ্যগুলো আলোচনা করব, যাতে তোমাদের যাতে যে কোনো প্রশ্ন আসলেই তোমরা উত্তর দিতে পারো। তবে আমরা মূলত বোর্ড বইটাই ফলো করব। এই জন্য আগে আমরা বোর্ড বই কি আছে সেটা একটু পড়ে নিই, এরপরে আমরা এগুলোর বিস্তারিত আলোচনা করব। সেটা একটু পরেই আমরা আলোচনা করব। ডেটা কমিউনিকেশন সিস্টেমের ধারণা আমরা প্রথমে জানবো, যে আসলে প্রথমে আমরা ডেটা কমিউনিকেশন পড়ার আগে আমরা একটু পড়ে নিই যে কমিউনিকেশন বলতে কি বোঝো। তোমরা এখানে সবাই জানো যে কমিউনিকেশন হচ্ছে যোগাযোগ, মানে একজনের সাথে আরেকজনের তুমি যে যোগাযোগ করো বা তথ্য বিনিময় করো সেটাই কিন্তু কমিউনিকেশন। অর্থাৎ আমি যদি বলি যে তথ্য বিনিময়ের জন্য যখন একজন অন্যজনের সাথে যোগাযোগ করে সেটাই কি বলতো, কমিউনিকেশন সিস্টেম বা যোগাযোগ পদ্ধতি। এখন আমি যদি বলি যে তুমি তোমার ফ্রেন্ডের সাথে যোগাযোগ করতেছো, তথ্য যে কোনো তথ্য হতে পারে, এই যে ফোন দিয়ে কথা বললা বা মেসেঞ্জারে চ্যাটিং করলা, এটাই কিন্তু কি কমিউনিকেশন সিস্টেম বা যোগাযোগ পদ্ধতি। এখন বলতে পারো যে এই যে তুমি যে ফোনে কথা বললা বা ফেসবুক মেসেঞ্জারে কথা বলি বা হোয়াটসঅ্যাপ ভাইবার এগুলোতে যে আমরা কথা বলি একজন আরেকজনের সাথে, সেক্ষেত্রে আমাদের কি দরকার হয়, কতগুলো উপাদানের সমন্বয়ে দরকার হয়, সেই জিনিসগুলো আমরা দেখব কি কি উপাদান লাগে। এবং তাহলে দেখো যে কমিউনিকেশন কি বলছে, কাজে আমরা বলতে পারি কমিউনিকেশন বা যোগাযোগ কতগুলো উপাদানের সুসমন্বয়ে কোনো লক্ষ্য বা উদ্দেশ্য সাধনের জন্য বিভিন্ন ব্যক্তি বা যন্ত্রের মধ্যে তথ্য আদান প্রদানের একটি প্রক্রিয়া। কি বিভিন্ন ব্যক্তির মধ্যে, অর্থাৎ তুমি তোমার ফ্রেন্ড অথবা কি বলতো যন্ত্রের মধ্যে তথ্য আদান প্রদানের প্রক্রিয়া। এই বিষয়গুলো আমরা একটু পরেই ডিটেলস দেখব। এখন আসো ডেটা কমিউনিকেশনের ধারণা, সেটা আমরা কি করব, এই যে তথ্য বা উপাত্তগুলো কিভাবে মানে একজনের থেকে আরেকজনে যাচ্ছে সেই পুরো বিষয়টা আমরা দেখব, একটু পরেই দেখব। এখন যেটা তোমাদের বইয়ে দেয়া আছে এখানে যে কমিউনিকেশনের বিভিন্ন উপাদানগুলো একটু দেখি। সোর্স থেকে প্রাপ্ত ডেটাকে ট্রান্সমিটার থেকে প্রথমে ইলেকট্রিক বা আলোক সংকেতে রূপান্তর করে মিডিয়ায় পাঠায়। এরপর মিডিয়া থেকে রিসিভার সিগন্যাল বা ডেটা গ্রহণ করে ডেস্টিনেশন বা গন্তব্যে পৌঁছে দেয়। বিষয়টা যদি একটু বলি যে ধরো সোর্স, এখন তুমি তোমার বান্ধবী একটা প্যারাগ্রাফ দরকার, তোমার বান্ধবী এটা খুঁজে পাচ্ছে না, কিন্তু তোমার কাছে সেই প্যারাগ্রাফটা আছে বা একটা রচনা আছে, সেটা তুমি তোমার বান্ধবীকে পাঠাবা। এখন তোমার কি আছে, তুমি তোমার কম্পিউটার আছে, এই কম্পিউটার থেকে তুমি তোমার কম্পিউটারটা হচ্ছে সোর্স, বা ল্যাপটপ বা মোবাইল যেটাই বলো সেটা হচ্ছে তোমার সোর্স। এখন সেটা দিয়ে তুমি কি করবা, তোমার বান্ধবীর কাছে যে মানে তুমি যেটা দিয়ে এক কথায় ওই ডাটাটা উৎপন্ন করতেছো, অর্থাৎ যেটা দিয়ে লিখলা, অর্থাৎ এই যে পুরো প্যারাগ্রাফটা যেই ডিভাইসগুলোর সাহায্যে আমরা তৈরি করছি সেটাই কিন্তু আমার সোর্স। সেটা হতে পারে একটা মোবাইল, সেটা হতে পারে কম্পিউটার, বা সেটা হতে পারে একটা কিবোর্ড, সেটা হতে পারে ক্যামেরা বা মাইক্রোফোন, এগুলা মানে যেটা দিয়ে আমি ডাটাগুলো উৎপন্ন করতেছি সেটাই হচ্ছে আমার সোর্স। এরপর হচ্ছে ট্রান্সমিটার। এখন তুমি মোবাইলে যে ডাটাটা লিখলা বা তোমার কম্পিউটারে বা ল্যাপটপে যেটা টাইপ করে লিখলা,
তোমার সোর্স হয়ে গেল, যেটা যেটা ব্যবহার করে লিখলা সেটা হচ্ছে সোর্স। এখন ওই যে লেখাটা ওটা ট্রান্সমিট করতে হবে। এখন যে ট্রান্সমিট করবা, ট্রান্সমিট মানে ওটা পাঠাতে হবে। এখন যে পাঠাচ্ছ, ট্রান্সমিট করার ক্ষেত্রে যেই তথ্যগুলো তুমি টাইপ করে লিখলা সেটা সেটা তো সেটা কিভাবে যাবে? মডেমের মাধ্যমে যাবে বা রাউটারের মাধ্যমে। ধরো তোমার বাসায় ওয়াইফাই কানেকশন আছে, ওয়াইফাই কানেকশন থাকলে তুমি ইন্টারনেট ব্যবহার করতে পারলা সেটা। অর্থাৎ ইভেন টিভি স্টেশনের মাধ্যমেও কিন্তু আমাদের কাছে কারা ওই টিভি চ্যানেলগুলো কিন্তু আমাদের কাছে তথ্য পাঠাচ্ছে না। রেডিও স্টেশন, মডেম, এগুলো কিন্তু সবই ডাটা পাঠানোর জন্য ব্যবহার করা হয়। এগুলো আমরা বিস্তারিত একটু পরে দেখব। এরপর হচ্ছে মিডিয়া। মিডিয়া মানে যার মধ্যে দিয়ে ডাটাটা যাচ্ছে সেটাকে কি বলবো আমি? মিডিয়া। আর রিসিভার তোমার ওই প্রান্তেও কিন্তু আরেকটা মোবাইল দরকার, আরেকটা মডেম দরকার, যে রিসিভ করবে তার জিনিসটা দরকার। আর ডেস্টিনেশন হচ্ছে যেখানে শেষ পর্যন্ত মানে ডাটাটা যাচ্ছে, মানে যার কাছে তুমি ডাটাটা পাঠালা সে ডাটাটা যেখানে রাখলো সেটাই হচ্ছে ডেস্টিনেশন। আর আমরা যদি এটাকে একবারে সহজ করে যদি বলতে চাই, ধরো তুমি ফোন দিয়ে তোমার বান্ধবীকে ফোন দিলা, বাসায় তাকে স্টে করতে বললা, তার নিজের বাসায় স্টে হোম। এই যে তুমি নিজের ফোন দিয়ে যে বলতেছো তুমি হচ্ছে সোর্স, তোমার ফোনটা হচ্ছে মোডেমের কাজ করে দিবে। এবং এই যে ওই বাতাসের মধ্যে যে রেডিও সিগন্যালের মাধ্যমে যে ডাটাটা বাতাসের মধ্যে ভেসে ভেসে গেল এবং তার মোবাইলে সেটা রিসিভ করলো, সে হচ্ছে রিসিভার। যেটার মধ্যে দিয়ে গেল সেটা হচ্ছে মাধ্যম, আর ওই যে মানে যেখানে গেল ডাটাটা সেটা হচ্ছে ডেস্টিনেশন। তাহলে এইভাবেও কিন্তু আমরা বলা যায়। এখন আমরা এই জিনিসগুলো একটু বিস্তারিত দেখি। আচ্ছা, কমিউনিকেশন। দেখো, কমিউনিকেশন শব্দটি কমিউনিকেয়ার শব্দ হতে এসেছে, যার অর্থ হচ্ছে টু শেয়ার। কমিউনিকেশন অর্থ যোগাযোগ। এখন বলতে পারো যে মানে কার সাথে যোগাযোগ? আমরা বলতেই পারি হ্যাঁ, একটা যন্ত্রের সাথে যন্ত্রের যোগাযোগ হতে পারে, একটা মানুষের সাথে মানুষের যোগাযোগ হতে পারে। হ্যাঁ পারে। এই যে একটা মানুষের সাথে মানুষের কিভাবে যোগাযোগ হয়? ওর সাথে কথা বলতেছে, অর্থাৎ আওয়াজ দিয়ে যোগাযোগ হচ্ছে, ইশারা দিয়ে হতে পারে। বাচনিক মানে মুখের আওয়াজ টাওয়াজ দিয়ে হতে পারে। অবাচনিক মানে ইশারা ইঙ্গিতের মাধ্যমে যোগাযোগ হতে পারে। আর যন্ত্রের মাধ্যমে যোগাযোগ কিভাবে হয় সেটা আমরা একটু দেখব। এই যে একটা যন্ত্রের সাথে আর একটা যন্ত্রের কিভাবে যোগাযোগ হয় সেটা দেখব, সেটা যদি একটু পরেই দেখব। আচ্ছা, আসো একটু কমিউনিকেশন সম্পর্কে আগের যে ধারণাগুলো সেগুলো একটু বলি। এক কথায় একজনের সাথে আরেকজনের পরস্পরের তথ্য বিনিময় করতে হবে। আমার একজন থেকে আরেকজন, অর্থাৎ তুমি এবং তোমার বন্ধু বা যে কারোর সাথে একজন থেকে আরেকজনের তথ্য বিনিময় করতে হবে। কমিউনিকেশন, তথ্য বিনিময় করতে হবে। সেটা এক স্থান থেকে বা অন্য স্থানে, বা এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে তথ্য বিনিময় হচ্ছে কমিউনিকেশন। একদম সহজ একটি সংজ্ঞা। একজন থেকে আরেকজনে, এক স্থান থেকে আরেক স্থানে, এক যন্ত্র থেকে আরেক যন্ত্রে তথ্যের বিনিময় করতে হবে, সেটাই হচ্ছে কমিউনিকেশন। আচ্ছা, কমিউনিকেশনের সকল ধারণা মানে কমিউনিকেশন সকল ধরনের যোগাযোগকে নির্দেশ করে। যে কোনো ধরনের যোগাযোগ হতে পারে। এটা একটু আগে বললাম যে যোগাযোগ হতে পারে ম্যানুয়াল, অর্থাৎ মানুষের সাথে মানুষ আওয়াজ করে যোগাযোগ করতে পারে, অথবা সরাসরি বা ইশারা ইঙ্গিত দিয়ে যোগাযোগ করতে পারে। চিঠি বা লিখিত কোনো সংকেতের মাধ্যমে মানুষের দ্বারা প্রবাহিত কোনো প্রক্রিয়া হতে পারে, চিঠির মাধ্যমে করতে পারে, কিংবা যান্ত্রিক বা স্বয়ংক্রিয় উপায়ে যোগাযোগ হতে পারে। কমিউনিকেশন সিস্টেম। এখন তুমি বলতে পারো এই যে এতক্ষণ যে বললাম যে তথ্য বিনিময় করতে হবে, একজন আরেকজনের সাথে তথ্য বিনিময় করতে হবে, এই তথ্যগুলো কিভাবে বিনিময় হবে এবং তথ্যগুলো বিনিময় করার জন্য কি দরকার? দেখো, কমিউনিকেশন সিস্টেম হচ্ছে এমন একটি সমন্বিত ব্যবস্থা যা কোনো উদ্দেশ্য বা লক্ষ্য অর্জনের জন্য উপাদানের সমন্বয়ে গঠিত হয়ে থাকে। একটু দেখতে হবে আমাদের এখানে। দেখো, আর কমিউনিকেশন সিস্টেম বলতে এই যে সংজ্ঞাটা দেখো, কমিউনিকেশন সিস্টেম বলতে বুঝি পারস্পরিক যোগাযোগের লক্ষ্যে, অর্থাৎ তুমি আর আরেকজন বা একটা যন্ত্র থেকে আরেকটা যন্ত্রে পারস্পরিক যোগাযোগের লক্ষ্য অর্জনের জন্য কতগুলো উপাদানের সমন্বয়ে গঠিত কোনো সমন্বিত ব্যবস্থা, একটা সমন্বিত ব্যবস্থা। অর্থাৎ তুমি চাইলেই কিন্তু এখানে তুমি তোমার বাসায় বসে আছো আর তোমার কোনো বন্ধু আমেরিকায় আছে, তুমি চাইলেই কিন্তু সহজেই মানে আওয়াজ দিয়ে যোগাযোগ করতে পারবা না বা ইশারা ইঙ্গিতে যোগাযোগ করতে পারবা না। তার জন্য একটি সমন্বিত ব্যবস্থার প্রয়োজন হবে, সেটাই আমরা দেখব। এখন আমরা মেইন সংজ্ঞাটায় আসি। যে পদ্ধতিতে আমরা উপাত্ত বা তথ্যকে এক স্থান থেকে অন্য স্থানে কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে হস্তান্তরিত
করে এবং সেই তথ্য সংগ্রহ করে ব্যবহার করতে পারি তাকে কমিউনিকেশন সিস্টেম বলে। এক কথায় একজন আরেকজনের সাথে একটি স্থান থেকে আরেকটি স্থানে বা একটি যন্ত্রের সাথে আরেকটি যন্ত্রতে তথ্যর আদান প্রদান করব একটা মাধ্যমের মধ্যে দিয়ে। অর্থাৎ তুমি এবং তোমার বন্ধু, যদি তুমি বাংলাদেশে, তোমার বন্ধু হচ্ছে আমেরিকায়, এখন তুমি কথোপকথন করবা বা তথ্য আদান প্রদান করবা, সেক্ষেত্রে তোমার তার মাধ্যম প্রয়োজন হবে অথবা বেতার মাধ্যম প্রয়োজন হবে, বা এক স্থান থেকে আরেক স্থানে ডাটা পাঠাতে গেলে তার অথবা বেতার দিয়ে ডাটা যায়। আমি যদি বলি এই যে আমরা যে ফোনে কথা বলি একজন আরেকজনের সাথে, এটা কি সরাসরি একটা ফোনের সাথে আরেকটা মোবাইল ফোন যেটাকে বলতেছি, একটা ফোনের সাথে আরেকটা ফোনে কি সরাসরি তার দিয়ে যুক্ত? তুমি বলবা যে মোবাইল ফোন কিসের মাধ্যমে ডাটা পাঠায়, অর্থাৎ বাতাসের মাধ্যমে, বেতারের মাধ্যমে ডাটা পাঠাচ্ছে। অর্থাৎ আমরা মাধ্যম জিনিসটা বুঝতে পারলাম, মাধ্যম দুই প্রকার হতে পারে, একটা তার, একটা বেতার। এখন আসো আগের দিনে কিভাবে কমিউনিকেশন করা হতো, এই সেম জিনিসটাই। একটি সময় ছিল যখন মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় তথ্য পাঠাতো, সেক্ষেত্রে পায়রার মাধ্যমে, এই যে কবুতর পায়রার মাধ্যমে। কিন্তু সভ্য জাতি যেগুলো, তারা কি করতো, তারা এই যে ঘোড়ার ব্যবহার করতো, অর্থাৎ ঘোড়ার ডাকের ব্যবহার করতো, এই ঘোড়া দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় তথ্য পাঠাতো। ইভেন আমাদের বাংলাদেশেও কিন্তু কিছুকাল পূর্বেও কিন্তু ওই যে রানারের মাধ্যমে, এরা তোমাদের একটা কবিতা আছে, সেই রানার কবিতায় জানো যে তোমরা, রানাররা কি করে এক জায়গা থেকে আরেক জায়গায় ডাটা আদান প্রদান করার জন্য বা তথ্য পাঠানোর জন্য ব্যবহার করা হতো। এখন ডেটা কমিউনিকেশন কি? কোনো ডেটাকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে, কিংবা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে, অথবা একজনের ডেটা অন্যজন অথবা সবার নিকট হস্তান্তরের প্রক্রিয়া হচ্ছে ডেটা কমিউনিকেশন। একদম সহজ একটি সংজ্ঞা। ডেটা কমিউনিকেশনের শর্ত কি হতে হবে? যে কমিউনিকেশন ডিভাইস থাকতে হবে। তুমি যদি একজনের সাথে আরেকজনের যোগাযোগ করো, অবশ্যই তোমার একটা ডিভাইসের মাধ্যমে যোগাযোগটা করতে হবে। ডেটা কমিউনিকেশন তখনই ঘটবে যখন কমিউনিকেশন বা যোগাযোগের জন্য উৎপন্ন বা প্রসেস করে তৎপর তা সুনির্দিষ্ট উপায়ে ট্রান্সমিট করতে হবে। এটা একটু দেখতেছি আমরা এখন, দেখো এই যে, সুতরাং সব ডেটা কমিউনিকেশনই কমিউনিকেশন। অর্থাৎ একজন আরেকজনের সাথে যে আমরা ডেটা কমিউনিকেশন করতে, সব ডেটা কমিউনিকেশনই কমিউনিকেশন, কিন্তু সব কমিউনিকেশন ডেটা কমিউনিকেশন নয়। সব এই যে দেখো, এই যে একজন আরেকজনের সাথে যোগাযোগ করতেছে অর্থাৎ মুখের আওয়াজ দিয়ে, আর একটি যন্ত্র আরেকটি যন্ত্রের সাথে কমিউনিকেশন করতেছে। অর্থাৎ এই যে, তাহলে আমরা একটু এই জিনিসগুলো একটু দেখি। এই যে এখানে কোন প্রসেস হচ্ছে, একটি যন্ত্রের সাথে, আর এখানে কোন প্রসেস হচ্ছে, একটি মানুষ আরেকটি মানুষের সাথে আওয়াজ দিয়ে, কণ্ঠস্বর দিয়ে যোগাযোগ করতেছে, অর্থাৎ কাছাকাছি আছে তারা, আর একটি যন্ত্র আরেকটি যন্ত্রের সাথে যোগাযোগ করতেছে। জিনিসটা একটু তাহলে আমরা এটাকে শুধু বলবো কমিউনিকেশন। এটাকে কি বলবো? শুধু। যদি একটু সহজভাবে বলি, যদি তুমি তোমার মুখের আওয়াজ বা ইশারা ইঙ্গিত দিয়ে তুমি যদি কারোর সাথে যোগাযোগ করো, সেটা হবে কমিউনিকেশন। আর যদি আমরা একটি যন্ত্রের সাথে আরেকটি যন্ত্রে যোগাযোগ করি, সেটা হবে ডেটা কমিউনিকেশন। ডেটা কমিউনিকেশন বলতে মূলত বোঝায় বিভিন্ন মাধ্যমে ইলেকট্রনিক ডেটা হস্তান্তরকে। ডেটা কমিউনিকেশন হতে পারে মুখোমুখি, আবার দূরবর্তী। আমাদের চিন্তা চেতনাকে প্রভাবিত করলো কোনটা? সবার আগে টেলিগ্রাফ পদ্ধতির আবিষ্কার। এরপরে তো আলেকজান্ডার গ্রাহাম বেল বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে এই যে টেলিফোনই আবিষ্কার করে ফেললো, সেটা সবাই আমরা জানি। এই যে এটাতে কিন্তু আমরা কণ্ঠস্বর পাঠাতে পারলাম যখন টেলিফোন আবিষ্কার হলো। ডেটা প্রেরণের ক্ষেত্রে তথা সভ্যতার উন্নতিতে এক বিরাট প্রভাব ফেলেছে, এগুলো আমরা জানি। ডেটা কমিউনিকেশনের মৌলিক উপাদান 5টি: উৎস, প্রেরক, মাধ্যম, প্রাপক, গন্তব্য। এই জিনিসটা আমরা এখন একটু দেখব। আচ্ছা, উৎস, এটা হচ্ছে আমার উৎস সিস্টেম। উৎস সিস্টেমটা দেখো কি কি লাগবে। অর্থাৎ তুমি একটি মোবাইল দিয়ে বা কম্পিউটার দিয়ে যে ডাটাটা উৎপন্ন করবা, সেটা হচ্ছে উৎস। এখন এই যে ডাটাটা উৎপন্ন করছো, সেটা পাঠাতে তো হবে। তোমার ইন্টারনেট কানেকশন, তোমার তো এই যে কম্পিউটারের ভিতরে বা মোবাইলের ভিতরে যেই সিগন্যাল যেগুলো রয়েছে, সেগুলো হচ্ছে ডিজিটাল সিগন্যাল। সেই ডিজিটাল সিগন্যালটাকে এই প্রেরক কি করবে? প্রেরক হচ্ছে মডেম। সে কি করবে? অ্যানালগ সিগন্যাল বানাবে। অ্যানালগ সিগন্যাল বানিয়ে সে তার মাধ্যম অথবা বেতার মাধ্যমে ডাটাটা পাঠিয়ে দিবে। কার কাছে পাঠাবে? প্রাপকের কাছে। এই প্রাপকের কাছে আরেকটি মডেম থাকবে। সে কি করবে? ওই অ্যানালগ সিগন্যালটাকে আবার ডিজিটাল বানিয়ে গন্তব্যে পাঠিয়ে দিবে। অর্থাৎ এই জিনিসটা, এই যে ধরো এই কম্পিউটার দিয়ে যে তথ্যগুলো উৎপন্ন হলো, সেটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল। এগুলো হচ্ছে ডিজিটাল সিগন্যাল। মডেম কি করলো? এই ডিজিটাল সিগন্যালটাকে কি বানাবে? অ্যানালগ সিগন্যাল বানাবে।
অ্যানালগ সিগন্যাল বানিয়ে বাতাসের মধ্যে দিয়ে পাঠিয়ে দিবে। এরপরে আরেকটি মডেম কি করবে, সে কি করবে, সেই অ্যানালগ সিগন্যালটাকে আবার, কম্পিউটার তো ডিজিটাল সিগন্যাল ছাড়া বুঝবে না, এই জন্য তাকে আবার ডিজিটাল সিগন্যাল বানিয়ে দিবে। এক কথায় বুঝতে পারছি? ধরো যদি একটু অন্যভাবে বুঝাই, ধরো এটা হচ্ছে তুমি বাংলা বলতে পারো, ঠিক আছে? এখন তুমি যার কাছে পাঠাবা সেও বাংলা বলতে পারে, অর্থাৎ তুমিও বাংলা বলতে পারো, এই যে এখানে যাকে পাঠাচ্ছ সেও বাংলা বলতে পারে। কিন্তু মাঝখানের এখানে এই যে এখন এখানে একজন আছে, সে কি করলো, এই যে অর্থাৎ যার মাধ্যমে দিয়ে ডাটাটা যাবে, অর্থাৎ এই যে ওর কথা বলতেছি, অর্থাৎ এই যে ও বাংলা বলতে পারে, আমি আবার বলতেছি, এই কম্পিউটারটা ধরো বাংলা বলতে পারে, এই কম্পিউটারটা বাংলা বলতে পারে, কিন্তু এই কম্পিউটার মানে এ থেকে বি তে ডাটা যখন যাবে তখন এই সি কে লাগবে, ধরো এই মাঝখানের জনকে লাগবে, কিন্তু মাঝখানের জন মানে কি বাংলা বলতে পারে না, মাঝখানের জন কি বলে, চাইনিজ ভাষা বলে, ধরো কথার কথা। তো এখন এই যে বাংলা বললো, যে বাংলা বললো, সেই বাংলাটাকে এই ব্যক্তি কি করলো, এ হচ্ছে অনুবাদকের মতন, সে কি করলো দোভাষী টাইপের, সে করলো কি, এই তোমার বাংলা কথাটা নিয়ে, ধরো এটা বাংলা কথাটা নিয়ে সে কি করলো, চাইনিজ কথা বানিয়ে দিল। এখন এই যে চাইনিজ ব্যক্তি, এই যে লম্বা যেটা, এটা চাইনিজ ব্যক্তি ধরো বুঝে ফেললো যে কি বলছে। এখন সে ওর কাছে কি চাইনিজ কথাটাই তো পাঠাইছে, এখন এই চাইনিজ কথাটা আবার ও কি করলো, বাংলা বানিয়ে তারপরে একে বুঝিয়ে দিল। মানে আমাদের ঝামেলা হয়েছে এই যে ওর থেকে ওরে ডাটা পাঠাতে গেলে মাঝখানে ও লাগবে। তো এই ও মাঝখানে যে আছে সে তো আসলে বাংলা বুঝে না, তাই এটা হচ্ছে অনুবাদক, সে কি করলো, বাংলাটা নিয়ে চাইনিজ বানিয়ে দিল, আবার এই চাইনিজ, ও যখন চাইনিজ বললো, চাইনিজটা নিয়ে আবার ওকে বাংলা বুঝিয়ে দিল। এই হচ্ছে বিষয়টা। তাহলে উৎস হচ্ছে যেটা, প্রেরক এটা, মাধ্যম এটা, প্রাপক এটা, আর গন্তব্য হচ্ছে এটা। আশা করি বুঝতে পারছো। এরপর হচ্ছে এখন আমরা বলি উৎস কি হতে পারে, যে ডিভাইস হতে ডাটা তৈরি হয় তাকে উৎস বলে। যেমন কম্পিউটার থেকে তুমি ডাটা তৈরি করতেছো, বা টেলিফোনও হতে পারে, বা মোবাইলে হতে পারে, এগুলো সব হচ্ছে উৎস, যেখান থেকে তুমি ডাটা তৈরি করতেছো সেটা হচ্ছে উৎস। এখন প্রেরক কি, মোবাইলে কম্পিউটারে ডাটা তৈরি করলা, এখন তোমার একটা যন্ত্র লাগবে এই ডাটাটাকে মাধ্যমে পাঠানোর জন্য, অর্থাৎ সেটা হচ্ছে মডেম কি করে একটু পরে আমরা দেখব, একটু বুঝাইছি তারপর আমরা পরে দেখব। আর এই যে যার মধ্যে দিয়ে ডাটা আসলে যাচ্ছে, বাতাসের মধ্যে যাচ্ছে ভেসে ভেসে, নাকি বাতাসের মধ্যে দিয়ে যাচ্ছে ডাটাটা, নাকি তারের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে মাধ্যম। আচ্ছা, সেই মাধ্যম দুই প্রকার হতে পারে, একটা তার মাধ্যম, একটা বেতার মাধ্যম। এরপরে গ্রাহক বা প্রাপক, গ্রাহকের কাজ হচ্ছে এই যেটা ট্রান্সমিশন সিস্টেম থেকে সিগন্যাল গ্রহণ করা, এই সিগন্যালকে গন্তব্য ডিভাইসে বোধগম্য করে উপস্থাপন করা, যেমন মডেম, এগুলা বোঝানো হয়েছে। আর গন্তব্য হচ্ছে গন্তব্য ডিভাইস গ্রাহক থেকে প্রাপ্ত অরিজিনাল ডাটাকে গ্রহণ করে, যেমন সার্ভার বা পার্সোনাল কম্পিউটার। আচ্ছা, বিভিন্ন স্থানে অবস্থিত কম্পিউটারে অথবা কম্পিউটার হতে অন্য কোনো মাধ্যমে ডেটা বা তথ্য আদান প্রদান সম্ভব, অবশ্যই সম্ভব। টেলিফোন লাইনের মধ্যে দিয়ে যেই সিগন্যালটা যায় সেটাকে কি বলা হচ্ছে, টেলিফোন লাইনের মধ্যে দিয়ে যে সিগন্যালটা যায় সেটাকে বলা হচ্ছে অ্যানালগ সিগন্যাল। এই যে এটা অ্যানালগ সিগন্যাল। আর কম্পিউটারের প্রসেসিং করার জন্য ডেটাকে রূপান্তর করা হয়, সেটা হচ্ছে ডিজিটাল সিগন্যালে। মানে কম্পিউটারে প্রসেসিং করার জন্য ডেটাকে রূপান্তর করা হয় কি ডিজিটাল সিগন্যালে, কারণ কম্পিউটার তো আর অ্যানালগ সিগন্যাল বুঝবে না। কাজেই ডেটা কমিউনিকেশনের জন্য ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ বানানো হয়। এখন তুমি বলতে পারো কেন, কারণ ডাটাটাতে যাবে কিসের মধ্যে দিয়ে যাবে, মাধ্যমের মধ্যে দিয়ে যাবে, সেই মাধ্যমে অ্যানালগ সিগন্যাল বুঝে সেটার জন্য, এবং অ্যানালগ সিগন্যালকে আবার ডিজিটাল বানাতে হয়। জিনিসটা একটু দেখি আমরা, ধর এখন এতক্ষণ যা পড়লাম সেই জিনিসটা একটু গ্রাফিক্যাল ভাবে দেখা যাক। খেয়াল করো, এই যে এই কম্পিউটার শুধুমাত্র 0 আর 1 বুঝে। সেক্ষেত্রে দেখো, আমি যদি দেখাই, এই যে দেখো কম্পিউটার যখন এই কম্পিউটারে ডাটা পাঠাবে, কথার কথা এই কম্পিউটারটা এই কম্পিউটারে ডাটা পাঠাবে, তখন ওর মধ্যে যে সিগন্যালগুলো এই যে তৈরি হচ্ছে সেটা হচ্ছে দেখো কি সিগন্যাল, ডিজিটাল সিগন্যাল, অর্থাৎ বিদ্যুতের উপস্থিতি। এই যে এই নিচা জায়গাটা যেটা আমি বলতে চাচ্ছি, এই যে আমি যদি একটু বলি, এই যে যেটা এই নিচা জায়গাটা দেখতেছো, অর্থাৎ বিদ্যুতের অনুপস্থিতি, যে এই জায়গাটুকু হচ্ছে বিদ্যুতের অনুপস্থিতি, অর্থাৎ 0। ঠিক ভোল্টেজ এই যে দেখো এটা হচ্ছে বিদ্যুতের উপস্থিতি, অর্থাৎ এটা 1। এই নিচাটা হচ্ছে 0, উঁচাটা হচ্ছে 1, এই নিচাটা হচ্ছে 0, উঁচাটা হচ্ছে 1। এভাবে আসলে 0 1 যাচ্ছে, 0 1 এর মাধ্যমে, মানে ওর সিগন্যাল গুলো হচ্ছে
ডিজিটাল সিগন্যাল, এই যে দেখো ডিজিটাল সিগন্যাল 0 আর 1 0 1 0 1 0 1 এইভাবে ও মডেমের কাছে ডাটাটা পাঠালো। এখন মডেম কি করবে, মডেম কি করবে সেই ডিজিটাল সিগন্যালটাকে অ্যানালগ বানাবে। এখন তুমি বলতে পারো যে অ্যানালগ বানানোর প্রয়োজন কেন হলো, কারণ যার মধ্যে দিয়ে ডাটাটা যাবে সে তো আর এই ডিজিটাল সিগন্যালটা বুঝে না। এটার জন্য আমার এই মডেমটা কি করবে, এই যে দেখো এই যে এইভাবে কিসের মাধ্যমে, এই মডেমে পাঠালো। এই মডেমের কাছে কিভাবে রিসিভ হলো, অর্থাৎ এই মডেমটা করলো কি, এই যে ডিজিটাল সিগন্যাল যেটা দেখলা, এই যে ডিজিটাল সিগন্যাল, সেটাকে এই মডেমটা কি করলো, অ্যানালগ সিগন্যাল তৈরি করলো মাধ্যমের মধ্যে দিয়ে। এটা হচ্ছে একটা মাধ্যমের মধ্যে দিয়ে অ্যানালগ সিগন্যাল যাচ্ছে, এই যেভাবে অ্যানালগ সিগন্যাল। এই নিচে জায়গাটা হচ্ছে 0, এই উঁচা জায়গাটা 1, এই নিচে জায়গাটা 0, এটা হচ্ছে অর্থাৎ ভোল্টেজের ওঠানামা, এক কথায় এগুলো কিন্তু সব ভোল্টেজের ওঠানামা। এখন দেখো এই যে এখন এই মডেমটা কি করবে, ওর কাছে পাঠাবে, কিন্তু মজার বিষয় হচ্ছে ও তো আবার এই অ্যানালগ সিগন্যাল বুঝে না। তো সেটার জন্য কি করা লাগবে, এই মডেমটা কি করলো, আবার ওকে বোঝানোর জন্য সেটাকে আবার ডিজিটাল সিগন্যালে রূপান্তর করলো। আশা করি বুঝতে পারছো, ওই চাইনিজ যে ওইটাতে উদাহরণ দিলাম সেটাও আশা করি বুঝতে পারছো। এখন একটু মডেমের যে বিষয়গুলো যেটা আসে একটু একটু বলি, খেয়াল করো। উৎস থেকে কম্পিউটার থেকে প্রেরিত ডিজিটাল ডেটাকে গ্রহণ করে অ্যানালগ ডেটায় পরিণত করে নেটওয়ার্কের মাধ্যমে প্রেরণ করে এবং নেটওয়ার্কের মাধ্যম থেকে প্রাপ্ত অ্যানালগ ডেটাকে ডিজিটাল ডেটায় পরিণত করে প্রাপক কম্পিউটার দিয়ে, এটা কার কাজ, মডেমের কাজ। এক কথায় আমরা আরো সহজভাবে বলি, ডিজিটাল ডেটাকে অ্যানালগ ডেটায় পরিণত করে কে, মডেম। আবার অ্যানালগ ডেটাকে কি করে, ডিজিটাল ডেটায় পরিণত করে কে, মডেম। এখন এমসিকিউতে আসে, এই যে ডিজিটাল ডাটাকে যে অ্যানালগ বানানো হলো, আবারও দেখো ভালো মতো একটু এটা একটু মনে রাখতে হবে, একটু ভালো মতো আমরা একটু দেখি। ডিজিটাল ডাটাকে অ্যানালগ বানালো, এটাকে বলা হচ্ছে মডুলেশন। মডেম যে ডিজিটাল ডাটাটাকে অ্যানালগ বানায় এটাকে বলে মডুলেশন, এবং অ্যানালগ ডাটাটাকে যে ডিজিটাল বানায় এটা হচ্ছে ডিমডুলেশন। এখন না এটা মনে থাকে না এমসিকিউর জন্য, দেখা গেছে একটু প্যাচ লেগে যায়, উল্টাপাল্টা করে ফেলো তোমরা। সহজ একটা বুদ্ধি দিয়ে দিই, দেখো তো এখানে এতে অ্যানালগ, এতে ধরো এটা এই কি হলো, ডি হয়ে গেল, অর্থাৎ অ্যানালগ হয়ে গেল ডিজিটাল। আচ্ছা লাস্টে কি আছে, ডি। তাহলে দেখো তো এই ডি এর সাথে ডি মিল আছে কিনা, এই যে ডি, এই যে ডি, অর্থাৎ যখন এ থেকে ডি হবে এটাকে আমরা ডি বলবো, মানে ডিমডুলেশন বলবো, যাতে সহজ এমসিকিউতে বুঝো। আবার বুঝাচ্ছি, এতে অ্যানালগ, ডিতে ডিজিটাল, এতে অ্যানালগ, ডিতে ডিজিটাল। তাহলে কি হলো, এ থেকে ডি হয়ে গেল এটা। তাহলে আমার এমসিকিউতে আসলে যে এ থেকে যেহেতু ডি হয়েছে, লাস্টে কি আছে, ডি, তাই এটার অ্যান্সার হবে ডিমডুলেশন, মানে ডি এর সাথে ডি মিল রেখে দিবা। ঠিক তেমনি ভাবে দেখো ডিজিটালকে অ্যানালগ, এটা হচ্ছে ডি আর এটা হচ্ছে এ, তাহলে ওইটাকে কি বলবা বলো তো, মডুলেশন। এটা ঝামেলা নেই, আমরা এইটা পারলেও এটা তো অটোমেটিকই পারবো। তা আশা করি বুঝতে পারছি, এভাবে মুখস্থ করবা যাতে এমসিকিউতে পারো। আর আমরা আসলে আজকে এ পর্যন্তই, যতটুকু পড়ালাম বাসায় এই প্রশ্নগুলো দেখবে। এই শুরুতে যে প্রশ্নগুলো দেয়া হলো, বাড়ির কাজ হচ্ছে ডেটা কমিউনিকেশন ও মডেমের বিভিন্ন ভূমিকাগুলো সম্পর্কে আলোচনা করবে, আর প্রথমে যে প্রশ্নগুলো দিলাম সেগুলো সম্পর্কে আলোচনা করবে। আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ সময় মতো